স্বাধীনতা দিবস সকাল থেকে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বেলা গড়াতে যে খবর পাচ্ছি আমরা, স্বাধীনতা দিবসের দিনই পাক চর সন্দেহে গ্রেপ্তার 3 জন, আরো 3 জন গ্রেপ্তার কোচবিহারের সাহেবগঞ্জ থেকে। এসটিএফ এর জালে 3 জন সন্দেহভাজন পাক গুপ্তচর। এই মুহূর্তের বড় খবর, স্বাধীনতা দিবসের দিনই রাজ্য থেকে 3 জন পাক চর গ্রেপ্তার হয়েছে কোচবিহারের সাহেবগঞ্জ থেকে। এসটিএফ তাদেরকে জালে তুলেছে। ধৃতদের নাম রশিদুল, নাসিরউদ্দিন এবং শাফিকুল কিষানগঞ্জের বাসিন্দা। ধৃতরা আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করছিল এমনটাই সন্দেহ এসটিএফ এর। স্বাধীনতা দিবসের দিনই পাক চর সন্দেহে গ্রেপ্তার আরোপী এই 3 কারা, কোথা থেকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, কি অভিযোগ? সুপ্রিয়, শুনতে পাচ্ছ? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ করার চেষ্টা করব আমরা। স্বাধীনতা দিবসের দিনই পাক চোর সন্দেহে গ্রেপ্তার আরো 3 কোচবিহারের সাহেবগঞ্জ থেকে। এই 3 পাক চোরকে জালে তুলেছে বেঙ্গল এসটিএফ। ধৃতদের নাম রশিদুল, নাসিরউদ্দিন এবং শাফিকুল। এই শাফিকুল কিষানগঞ্জের বাসিন্দা। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী, যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, ডিটেল দাও। শুভজিৎ, প্রথমে তোমাকে যেটা বলবো যে রশিদুল, নাসিরউদ্দিন এবং শফিকুল, এই যে 3 জন পাক গুপ্তচর সংস্থার হয়ে এজেন্ট হিসাবে কাজ করতেন, এই 3 জনকে ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। এই যে 3 জন, তাদের মধ্যে শফিকুল, যে সে বিহারের কিষানগঞ্জের বাসিন্দা, কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্ভবত এরা 3 জন যেহেতু একই নেটওয়ার্কের সদস্য, সেই জায়গা থেকে বিহারের কিষানগঞ্জ থেকে এই শফিকুল, সেও কোচবিহারে এসেছিল এবং এই 3 জনকে একই সঙ্গে এসটিএফের গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। এরা মূলত কি কাজ করতেন এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করতেন এবং সেক্ষেত্রে এদের উপরে দায়িত্ব ছিল ভারতীয় মোবাইলের সিম কার্ড, সেগুলোকে বিভিন্ন ভুয়ো নথি দিয়ে সেগুলোকে অ্যাক্টিভ করা, প্রথমে সিম কার্ডগুলো কেনা এবং সেই সিম কার্ডগুলোকে অ্যাক্টিভ করা এবং সেগুলোকে তারা পাঠিয়ে দিতেন বাংলাদেশ হয়ে পাকিস্তানে। এমনকি অনেক সময় তারা এখানে সিম কার্ড অ্যাক্টিভ করার পর সেই ওটিপিও পাঠিয়ে দিত, অর্থাৎ অন্য জায়গাতে বসে যাতে ওই সিমের যে নাম্বার সেটাকে ব্যবহার করে যাতে হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ বা হোয়াটসঅ্যাপ কল যেগুলো করা সম্ভব সেই কাজ যাতে করা যায়। আর যে এই সমস্ত মোবাইলের সিম কার্ডগুলোকে যদি ফোন কলের ক্ষেত্রে ব্যবহার করা হতো, তার জন্যে আইএসআইয়ের যারা অন্যান্য এজেন্টরা রয়েছেন তারা ভারত পাকিস্তানের সীমান্তে পাঞ্জাব প্রদেশে সেখানে বসে কিন্তু এই ভারতীয় মোবাইলের সিম কার্ডের নেটওয়ার্ক পাওয়া যেত। সেই সিমে তারা তখন সেই সিম কার্ডগুলোকে ব্যবহার করে তারা মোবাইলে যে কনভারসেশন বা ফোন কল করা সেই কাজে ব্যবহার করত। আরও যেটা জানা যাচ্ছে, এই যে 3 জন যাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এসটিএফের গোয়েন্দারা, এরা জাল নোট কারবারের সঙ্গেও যুক্ত ছিলেন। অর্থাৎ বিভিন্ন সময়ে এ ধরনের কার্যকলাপের জন্য যে টাকার দরকার হয় বা ফান্ডের দরকার হয়, সেই ফান্ড জোগাড় করার জন্য এরা জাল নোটের কারবারও কিন্তু চালাতেন সমান্তরালভাবে। এই 3 জন, এদের আর কোনো সহযোগী রয়েছে কিনা অন্য কোথাও রাজ্যের অন্য কোনো জেলাতে বা সীমান্ত এলাকাতে, সেটাও কিন্তু সমান্তরালভাবে জানার জন্য তাদেরকে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ চলছে। নজর থাকবে, সঙ্গে থাকো। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, বিজেপি বিধায়ক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন শুনুন। 4 মে পশ্চিমবঙ্গ স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীন পশ্চিমবঙ্গ যেটা হয়েছে, যেটা ভারতবর্ষের পার্ট, তার আগে তো বাম আমলে এবং তৃণমূল আমলে তো এটাকে মনেই করা হতো না ভারতের অংশ। তো এখন এই নতুন বাংলায় যে বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, আপনি দেখেছেন পুলিশ, এসটিএফ এদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে এবং তার জন্য পারফরমেন্স লেভেল বাংলায় বহু এরকম ছড়িয়ে আছে। স্লিপার সেল, ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার, সবাই জালে আসবে। একটু সময় নিন, দেখবেন আরো কত করে আসছে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। নিউজ রুম থেকে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, এই যে 3 জন নাম বলা হচ্ছে, রশিদুল, নাসিরউদ্দিন আর শফিকুল, এরা কোথাকার বাসিন্দা?
দেখো শুভজিৎ, তোমাকে যেটা প্রথমে বলে রাখি, এই যে করিডোরটা দেখছো যেখান থেকে মূলত কোচবিহারে অ্যারেস্ট হয়েছে অর্থাৎ চিকেন স্নেক, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল এবং হাসিনা জমানার পতনের পর তোমার হয়তো মনে থাকার কথা যে যেখানে কোচবিহার অর্থাৎ শিলিগুড়ি চিকেন স্নেক যে টোটাল যে করিডোরটা রয়েছে তার ঠিক উল্টো দিকে রংপুরের দিকে আইএসআই এর প্রধান এসেছিল এবং ইউনুস জমানায় আইএসআই কিন্তু তখন সিদ্ধান্ত নিয়েছিল এই করিডোরটা ভারতীয় ভূখণ্ডের ঠিক উল্টো দিকে আইএসআই নিজস্ব ঘাঁটি, নিজস্ব ছাউনি বা নিজস্ব অফিস তৈরি করবে। এই আইএসআই কিন্তু তখন থেকে কাজ শুরু করে এবং তার মডিউলার হ্যান্ডলার হিসাবে এই ধরনের এই দুদিন আগে আমরা দেখলাম ওয়াব আলমকে অ্যারেস্ট করেছে। সেই একই মডিউলের এই তিনজন হ্যান্ডলার মূলত এই রশিদুল সাইফুল যারা রয়েছে, যারা তিনজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ, তারা কিন্তু একই নেটওয়ার্কের কাজ করছিল এবং তাদের মূলত কাজ ছিল সিমের। এইখান থেকে ভুয়ো নাম করে ভুয়ো তথ্য জোগাড় করে তারা সিম তুলবে এবং সেই সিমকে অপারেট করা হবে বাংলাদেশের মাধ্যমে এবং পাকিস্তানের করাচির মাধ্যমে। করাচিতে মূলত মাথায় বসে আছে আইএসআই যারা হত্যাকর্তারা, তারা আইএসআই যারা চালাচ্ছে তারা এই অপারেটরটাকে কন্ট্রোল করছে এবং তাদের পুরো টিম মূলত 4টে জায়গাকে বেছে নিয়েছে। এক হচ্ছে শিলিগুড়ি যেটা চিকেন স্টেকের একদম কাছে, দ্বিতীয় হচ্ছে কোচবিহার, 3 নম্বর হচ্ছে কলকাতার গার্ডেন রিচ, তিলজলা, তপসিয়াজলা এই বিস্তীর্ণ অংশটাকায়, আর 4 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিহারের বর্ডার অর্থাৎ বিহার আর পশ্চিমবঙ্গে যে বর্ডার আছে ঠিক এই জায়গা থেকে শান্ত, ঠিক এই জায়গা থেকে প্রশ্ন, এই যে শফিকুলের সম্পর্কে যেটা জেনেছি আমরা কিষানগঞ্জের বাসিন্দা, তাহলে কি কোথাও গিয়ে রাউফের ক্ষেত্রে আমরা যে খবর পেয়েছিলাম, তোমরা যে খবর দিয়েছিলে যে নেপাল হয়ে ঢুকেছে, তাহলে কি নেপাল, বিহার, বেঙ্গল এইভাবেই এরা ঢোকাতো লোক? একদমই। দেখো নেপাল যে বর্ডারটা, সেই বর্ডারটা কিন্তু দায়িত্ব রয়েছে এসএসবি এবং এই এসএসবির দায়িত্বে নেপাল বর্ডার থাকলেও ওখানে এমন এরিয়া যে এরিয়াটা মূলত বর্ডার কাজ করে সেইখানে কিন্তু বিভিন্ন অন্তরায় রয়েছে নজরদারির ক্ষেত্রে, মূলত সেখান থেকে অনুপ্রবেশ ঘটে থাকে। এমনকি নেপাল ভারত সীমান্তে যেহেতু পাসপোর্ট চেক হয় না, শুধুমাত্র তাদেরকে নথি দেখে তারা প্রবেশ করতে পারে নেপাল ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী, সেখানে যে কেউ ঢুকে পড়ছে এবং ঢোকার পর কিন্তু তারা ডাইরেক্ট পশ্চিমবঙ্গে ঢুকছে না, তারা বিহার চলে যাচ্ছে। অর্থাৎ বিহার কিষানগঞ্জ যে পশ্চিমবঙ্গে যে বর্ডারটা রয়েছে সেইখানে কিন্তু এই হ্যান্ডলার বা এই মডিউলটা অত্যন্ত শক্তিশালী করেছে এবং এই নেটওয়ার্কটা কাজ করছে কিষানগঞ্জ, শিলিগুড়ি এবং বাংলাদেশ, এই যে টোটাল অংশটা রয়েছে এই টোটাল অংশটায় কাজ করছে। তারপর যখন সেখানে কাজ সাকসেস হচ্ছে তারপর তারা ফিরে আসছে দক্ষিণবঙ্গে কলকাতা করিডোরটাকে। কলকাতা করিডোরে এসে তারা তিলজলা, তপসিয়া এবং গার্ডেনিচ এই এলাকাটায় কাজ করছে। এই কাজ এখানে কাজ করার পর তারা কিন্তু বাংলাদেশের দিকে দুটো টিম ভাগ হয়ে যাচ্ছে, যারা সূত্রের খবর, যেটা সেনার কাছে খবর আছে, বিএসএফ এর কাছে খবর আছে, এমনকি এসটিএফ এর কাছে খবর যে এরা দুটো টিম ভাগ হয়ে যাচ্ছে। একটা টিম বাংলাদেশ বর্ডার এরিয়া কাজ করছে, দ্বিতীয় টিম কাজ করছে যে দুর্গাপুর বা যে পুরুলিয়া যে ঝাড়খণ্ড বর্ডার রয়েছে এই অংশটায়। কারণ সবাই জানে যে কিষানগঞ্জ দিয়ে বাংলাদেশ যাওয়া সহজ, তাই ওইখানে নজরদারি চালানো হবে। কিন্তু এই করিডোরটা অর্থাৎ পুরুলিয়া ঝাড়খণ্ড যে বর্ডার আছে সেইখানে কিন্তু নজরদারি সেরকম নেই, যে কারণে ওই অংশটিকে তারা বেছে নিচ্ছে। একই সঙ্গে তারা মুঙ্গেরটাকে কানেক্ট করছে, কারণ মুঙ্গেরে হচ্ছে বেআইনি অস্ত্র কারবারের অন্যতম স্বর্গরাজ্য। অর্থাৎ সব মিলিয়ে এই যে হ্যান্ডলার বা এই নেটওয়ার্কটা কাজ করছে তারা কিন্তু অত্যন্ত পরিকল্পনা মাফিক এই নিজেদের করিডোরটাকে সাজিয়েছে। নেপাল হয়ে, নেপাল থেকে কিষানগঞ্জ হয়ে, শিলিগুড়ি হয়ে বাংলাদেশ বর্ডার, সেখান থেকে কলকাতা থেকে ঝাড়খণ্ড বর্ডার, আবার অন্যদিকে চলে যাচ্ছে বনগাঁ বা বসিরহাট বর্ডার। এই যে টোটাল করিডোরটা, এটা কিন্তু নেটওয়ার্কটাকে নিজেদের সাজাচ্ছে এবং টোটাল যদি দেখো তাহলে পশ্চিমবঙ্গে পালাবদল পথে কিন্তু গোটা পশ্চিমবঙ্গটাকে তারা ঘেরার চেষ্টা করছে নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে এবং নেটওয়ার্কটাকে শক্তিশালী করছে। এবং নেটওয়ার্ক দেখছো শান্ত, একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মানে ওদিকে উত্তর দিনাজপুর থেকে এদিকে উত্তর 24 পরগনা পুরোটাই একদমই। দেখো তুমি অংশটা সোজা যদি তুমি আসো মানে সোজা থেকে নিচে, নিচ থেকে আসবো তোমার কাছে আসবো। তবে এই প্রসঙ্গে শুভাশিস বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, স্ট্র্যাটেজিক এক্সপার্ট, তিনি কি বলেছেন একবার শোনাই। অ্যালগরিদম হচ্ছে পশ্চিমবঙ্গতে সেপারেটিস্ট মুভমেন্ট তৈরি করা এবং সেই সেপারেটিস্ট মুভমেন্টের মাধ্যমে সিভিল ডিসোবিডিয়েন্স ঘটানো এবং সেটা করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডিস্টেবিলাইজ করা এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডিস্টেবিলাইজেশনের মধ্যে দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করা। এই গোটা প্রসেসটা একটা ওয়েল আর্টিকুলেটেড থট প্রসেস যেটা ব্যাকড আপ বাই ইন্টারন্যাশনাল টেররিস্ট অর্গানাইজেশন। কোনো ছোট থেকে ছোট ঘটনা ঘটবে অথরিটিকে জানান, নিজেরা স্টেপ নেবেন না, নিজেদের মধ্যেকার জেমস বন্ডটাকে একটু ঘুম পাড়ান, দয়া করে সাধারণ মানুষ হিসাবে পুলিশের কাছে ঠিক ঠিক তথ্য পৌঁছে দিন, বাকি কাজ অথরিটি করে ফেলবে। তাপস রায়, তার সঙ্গে কথা বলেছিলাম, এই প্রসঙ্গে কি বলেছেন? তো প্রতিদিনই জঙ্গিদের নেতা, জঙ্গিরা অ্যারেস্টেড হচ্ছে। আবার এই দিল্লি থেকে বা ভারতবর্ষের কোনো কোনো প্রান্তে, পশ্চিমবাংলাতেও, যে ওই টুকরে গ্যাং ভারতবর্ষকে টুকরো করার স্লোগানও উঠছে। তো সুতরাং এই ওমর খালিদ কে,
ইয়াসিন আকিল কে? তাদেরকে মুক্তি দেওয়ার কথা যারা স্লোগান দেয় তাদের মুক্তির জন্য, আর যাই হোক তারা ভারতীয় নয়, ভারতবর্ষের বন্ধু নয়, ভারতবর্ষের নাগরিক নয়, এবং ভারতবর্ষের ভালো তারা চায় না। রাষ্ট্রবাদীদের সামনে, জাতীয়তাবাদীদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ওই শক্তিকে পরাস্ত করতে হবে।